দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, বললেন মির্জা ফখরুল। অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। মেহেরপুরের ক্যাসিনো সম্রাজ্ঞী মোনালিসা। রাতে কমিটি, সকালেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ। গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেত্রী দোলনার। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছরে বাংলাদেশকে বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। একদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দিল্লি থেকে বসে হাসিনা বিভিন্ন রকম হুকুম জারি করে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। আজকের যে আন্দোলন শুরু হয়েছে এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন। তিনি বলেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই, আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে। যেভাবে গ্রেপ্তার হলেন মেহেরপুরের ক্যাসিনো সম্রাজ্ঞী মোনালিসা। মেহেরপুরের সৈয়দা মোনালিসা সাবেক মন্ত্রীর স্ত্রী। তিনি ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির পদে। স্বামীও নিজের পদের প্রভাব খাটিয়ে করেছেন একের পর এক অপকর্ম। এলাকায় তিনি ক্যাসিনো সম্রাজ্ঞী নামে পরিচিত। নিয়োগ, বাণিজ্য, তদবির সহ বেশ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগগুলোকে সত্য বলছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা। রোববার মোনালিসাকে রাজধানী ইস্কাটন থেকে আটক করা হয়। পরে সোমবার ২ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়। একটি মামলায় আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুরও করেন। এদিকে মোনালিসার গ্রেপ্তারের খবরে জেলার বিভিন্ন জায়গায় বিতরণ করা হয় মিষ্টি। গ্রেপ্তারের খবরে উল্লাসে মেতে ওঠেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক মেহেরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন যতটা না ক্ষমতাধর ছিলেন, মোনালিসা ইসলাম ছিলেন তার চাইতেও বেশি ক্ষমতাধর। তিনি ঢাকা থেকে মেহেরপুরে আসলেই সেখানে ভিড় লেগে যেত। বিভিন্ন জেলার সরকারি বেসরকারি কর্মকর্তারা ছাড়াও তদবিরকারীরা ভিড় করতেন। তিনি যে কয়দিন মেহেরপুরে থাকতেন ওই কয়দিন স্থানীয় আবাসিক হোটেলগুলো ফাঁকা থাকতো না। স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার নিয়ন্ত্রক ছিলেন মোনালিসা। জুয়া দিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ হওয়ার পরেও প্রশাসন জুয়া বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারেননি, যা স্বীকার করেছেন সাবেক মন্ত্রী ফরহাদের ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। তার বক্তব্যের একটি অডিও রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে মৃদুল বলেন, মোনালিসা ভাবি অনলাইন জুয়ার নিয়ন্ত্রক ছিলেন। পুলিশকে ব্যবহার করে অনলাইন জুয়া নিজের নিয়ন্ত্রণে রেখে মাসে ৪ থেকে ৫ কোটি টাকা কামাতেন তিনি। ক্ষমতা হারানোর পর ৫০ কোটি টাকা দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে, তাই তার নামে কোনো মামলা হয়নি। ভাবির কারণেই আমার ভাই নষ্ট হয়েছে। মৃদুল আরো বলেন, ফরহাদ হোসেন নিয়োগ, বদলি, বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে ২০০০ কোটি টাকার মালিক হয়েছেন। কানাডার বেগম পাড়ায় তার বাড়ি আছে, এছাড়া ঢাকায় একাধিক বাড়ি আছে। সবকিছু নিয়ন্ত্রক ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। টাকা ছাড়া টেন্ডার, নিয়োগ ও বদলি কিছুই হতো না। ভাইয়ের দুর্নীতির কারণেই আজ আমরা সবাই ঘর ছাড়া, পালিয়ে বেড়াচ্ছি, মামলার আসামি হয়েছি। গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেত্রী দোলনার। ঢাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়িতে গ্রামের বাড়ি গিয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারের। রোববার রাত ৮টার দিকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ি থানা পুলিশ। গ্রেপ্তার দোলনা আক্তার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি ফুলবাড়ি সদর ইউনিয়নের কবিরা মাহমুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা। পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে আত্মগোপনের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফুলবাড়ি থানার ওসি মামুনুর রশিদ জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে বলে আন্তর্জাতিক বিশ্লেষক এবং আইনজ্ঞরা মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবেই ভারত চাপে পড়বে। জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয়ে থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন, আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব। অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে হবে। বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল। জাতিসংঘের রিপোর্ট প্রকাশের 24 ঘন্টার মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠান, গণহত্যার দায়ে তার বিচার হতে হবে। জাতিসংঘের পক্ষ থেকেও জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ড সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই দায়মুক্তি না পায়। উল্লেখ্য, জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্ট গত 12 ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্ট গত 12 ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। রিপোর্টে জুলাই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ভারতে আশ্রয় থাকা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রীর পরিকল্পনা, নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে হত্যার পর তাদের লাশগুলো গুম করে ফেলো। জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অন্তত 13% শিশু। আহতের সংখ্যা হাজার হাজার। জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশের ভেতরে এবং বাইরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে। রাতে কমিটি, সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে 28 জনের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যেই 28 জন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করার জন্য আলটিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা। সোমবার 17 ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আলটিমেটামের বিষয়ে জানান জেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। তারা বলেন, বহিরাগত কাউকে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালী বাসিন্দা, তাকে আহ্বায়ক পদ থেকে বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নীরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ। তারা বলেন, বহিরাগত কাউকে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন নোয়াখালীর বাসিন্দা, তাকে আহ্বায়ক পদ থেকে বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই, পরে এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে। প্রসঙ্গত, রবিবার রাতে 6 মাসের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার 237 সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।